আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শক, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু হৃদরোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সাথে বাড়ছে আমাদের প্রচেষ্টা কিভাবে হৃদরোগকে প্রতিরোধ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন হৃদরোগ হওয়ার আগেই যদি আমরা এর প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি সেটি সবচেয়ে মঙ্গলজনক। আমরা আজকে কথা বলবো হৃদরোগ পরিবার থেকেই হোক প্রতিরোধ এই স্লোগান নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার ফজিলাতুন্নেসা মালিককে। তিনি চিফ কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার ধীমান বণিক, সিনিয়র কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। ডাক্তার ফজিলাতুন্নেসা মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় এবং এর ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে বিশেষ করে আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এবং আমরা স্মরণ করছি আপনার পিতা ব্রিগেডিয়ার জেনারেল মালিককে, যিনি আসলে আমাদের দেশে এই সেক্টরটাকে এতখানি সামনে এগিয়ে এনেছেন। আমরা একটু আলোচনায় আসি যে হৃদরোগ শব্দটা কিন্তু অনেক ব্যাপক এবং নানান রকম অসুখ বিসুখ কিন্তু এর ভেতরেই পড়ছে, এই হৃদরোগের ভেতরেই। প্রথমেই যদি একটু জানান যে হৃদরোগ বলতে আমরা কী কী রকমের অসুখকে বুঝি এবং বাংলাদেশে কোন ধরনগুলো বেশি পরিমাণে আমরা দেখছি আমাদের মানুষের ভেতর। ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার আব্বার কথা স্মরণ করার জন্য। সত্যি ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। তো হৃদরোগ অ্যাকচুয়ালি একটা খুবই ব্যাপক শব্দ, তাই না? আমরা যদি চিন্তা করি, একটা শিশু কিন্তু যেদিন ভূমিষ্ঠ হলো সেদিনও কিন্তু সে হৃদরোগ নিয়ে জন্ম হতে পারে, এবং সেটা হলো জন্মগত হৃদরোগ। তার হয়তো তার হার্টের কোথাও একটা ছিদ্র আছে, বা হার্টের একটা চেম্বার ভালোভাবে ডেভেলপ করে নাই, অথবা রক্ত প্রবাহটা ঠিকভাবে হচ্ছে না। তাহলে একটা শিশু যখন জন্ম থেকেই একটা রোগ নিয়ে আসে হৃদরোগের, তাহলে সেটা হলো জন্মগত হৃদরোগ। শিশুটা ধীরে ধীরে বড় হচ্ছে, তারপরে হঠাৎ তার একদিন একটা বাতজ্বর হলো। সেই বাতজ্বর থেকে সে রিকভার করলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার হার্টের সমস্যা হচ্ছে। কারণ বাতজ্বর থেকেও হৃদরোগ হতে পারে। তাহলে সেটা হলো বাতজ্বরজনিত হৃদরোগ, এবং এটা সাধারণত 12 বছরের অধিক যেসব বাচ্চাদের বয়স তাদের এটা হয়ে থাকে, ছোট বাচ্চাদেরও হতে পারে। এরপরে আসলো আসলটা, তাই না? সেটা হলো যেটাকে আমরা সাধারণত হৃদরোগ বলে ধারণা করি, সেটা হলো যে বুকে ব্যথা হলো, বুকে ব্যথা হয়ে একটা হার্ট অ্যাটাক হলো, এবং হঠাৎ সেই হার্ট অ্যাটাকে সেই রুগীটা মারাও যেতে পারে, অথবা যদি সে বেঁচেও উঠে পরবর্তীতে তার যেটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার হয়ে গেল, সে অল্পতেই পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা তার এগুলো কিছু না তার অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ থেকেও তার হৃদরোগ হতে পারে, তার মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে, তার বিভিন্ন সমস্যা হতে পারে। সুতরাং হৃদরোগ যখন আমরা বলি, সেই হৃদরোগ কিন্তু আপনার জন্মের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা দিতে পারে। আমাদের দেশে সাধারণত যে আমাদের একটু যদি বয়স্কদের কথা চিন্তা করি, বা প্রাপ্তবয়স্ক যারা 18 থেকে শুরু করলাম, তাদের ভিতরে আসলে কোন ধরনটা বেশি দেখা যায়? তাদের ভিতরে যেটাকে বলা হয় করোনারি হার্ট ডিজিজ, সেটাই সবচেয়ে বেশি দেখা দেয়, বা যেখানে মূল আমরা উপসর্গ দেখি যে তার বুকে ব্যথা বা এনজাইনা পেক্টোরিস হিসেবে সেটা প্রেজেন্ট করে, বুকের ব্যথা হিসেবে প্রেজেন্ট করে। অনেক ধন্যবাদ ডক্টর ফজিলাতুন্নেসা। আমরা ডক্টর ধীমান বণিক আপনার কাছে আসি। এই যে বুকে ব্যথা যেটা বলছেন, যে ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলছি অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস, যেটা এই যে বুকে ব্যথা, সেটি তো অনেক কারণেই হতে পারে। এখন এটি আমার হৃদরোগ সংক্রান্ত বুকে ব্যথা অ্যানজাইনা, নাকি এটি অন্য কোনো কারণে আমার বুকে ব্যথা হলো, এটি বোঝার ভালো রাস্তাটা আসলে কি? আসলে থ্যাংক ইউ, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে বুকে ব্যথাটা আসলে এটা হার্টের জন্য কিনা বা অ্যানজাইনা পেক্টোরিস কিনা, এটা বোঝা কিছু লক্ষণ আছে এবং কিছু উপসর্গ আছে, আর এটা এটা বোঝাটাও একটু টাফ। তো এটা আসলে বুকে ব্যথাটা সারা বুকের যে কোনো জায়গায় হইতে পারে, এবং যে একটা নির্দিষ্ট জায়গায় হবে না সাধারণত ব্যথাটা, এবং ব্যথাটা কিন্তু সারা বুকে ছড়াই যাইতে পারে, এবং এটা রেডিয়েশন থাকে, রেডিয়েশন বিভিন্ন জায়গায় যাইতে পারে। কমনলি সে বাম শোল্ডার, ডান শোল্ডার, বাম হাতে, ডান হাতেও যাইতে পারে, এবং গলার দিকেও আসতে পারে, এবং ইভেন কানের গোড়াতেও আসতে পারে, দাঁতের মাড়িতে আসতে পারে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে সে এটা আসলে এক্সারশনের সাথে রিলেটেড, মোস্ট লাইকলি পরিশ্রমের সাথে
যেমন ধরেন একটা লোক সিঁড়ি দিয়ে উঠতেছে, তখন যদি তার বুকে ব্যথা উঠে, তার এটা কিন্তু মোটামুটি আপনাকে একটা ধারণা নিতে হবে যে এটা হার্টের জন্য। সে বাজারে গেছে, কয়েক কেজি ওজন নিচে হাইটা বাসায় আসতেছে, তার যদি তখন কোনো বুকে ব্যথা হয়, তখন বুঝতে হবে যে এটা করোনারি মানে অ্যানজাইনা হইতে পারে। এবং ধরেন বাসার মধ্যে নর্মালি একজন বয়স্ক মহিলা বা পুরুষ গোসল করার সময় একটু খুব তাড়াহুড়া করে গোসল করলো সাবান শ্যাম্পু দিয়া, তখন যদি বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্টের মতো লাগে, তখন কিন্তু এটা আপনার হৃদরোগ সংক্রান্ত হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর বণিক। আমরা ডক্টর ফজিলাতুন্নেছা, এই যে আমরা শুনলাম যে বুকে ব্যথার কেন এটা হৃদরোগের সাথে সংশ্লিষ্ট হতে পারে বা কখন হচ্ছে, সেটা খানিকটা সচেতন হলে খানিকটা ধরা যেতে পারে। আমাদের দেশে এই যে যদি কারো এরকম হয় এবং সেটা বোঝা গেল যে তার হৃদরোগজনিত কারণে বুকে ব্যথা হয়েছে, এটি কি সবসময় হার্ট অ্যাটাকের দিকে যাবে, নাকি এখান থেকে আমাদের ফেরত আসারও সুযোগ আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। এখন আমার তো মনে হয় সবচেয়ে ভালো হয় যদি আমি সেই দিকে নাই যাই, যদি আমি সারাটা জীবন ব্যথা মুক্ত থাকতে পারি, হৃদরোগ আমার না হয়, সেটাই তো লক্ষ্য হওয়া উচিত। এবং একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি রোগ হয়ে গেল, তারপরে সেটাকে চিকিৎসা করে ঠিক করলাম, সেটা এক জিনিস, বাট আমি যদি সেটাকে প্রিভেন্ট করে ফেলতে পারি, সেটা হলো সবচেয়ে ভালো। এবং আমরা যদি হৃদরোগ হওয়ার আগেই সচেতন হয়ে হৃদরোগটাকে প্রতিরোধ করতে পারি, সেটাকে আমরা বলি প্রাথমিক প্রিভেনশন বা প্রাইমারি প্রিভেনশন। আর যদি আমার হার্ট অ্যাটাক হয়ে গেল বা আমার বুকে ব্যথা হচ্ছে নিয়মিত, তারপরে আমি সচেতন হলাম, সেটা হলো সেকেন্ডারি প্রিভেনশন। সো আমার মনে হয় আমাদের সবাই যদি আমরা সচেতন হই, আমাদের সবাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা আসলে হৃদরোগ চাই না, এবং আমরা হোল পরিবার যাতে সুস্থ থাকতে পারি, হৃদরোগ মুক্ত থাকতে পারি, সেটাই চেষ্টা করা উচিত। সেটাই উচিত। সেটা আমরা আজকে মূল আলোচ্য কিন্তু এটাই, যে আমরা পরিবার থেকে কিভাবে প্রতিরোধটা শুরু করতে পারি। কিন্তু একই সাথে ওটাও একটা বড় কোশ্চেন থেকে যায় যে ধরা যাক আমার শুরুর দিকে ধরা পড়েছে, সেই সময়টা থেকে আমি কি করলে এটা পিছনের দিকে ফেরত আসে, অথবা আদৌ আসে কিনা, আর নাকি এটা সবসময় ওয়ান ওয়ে জার্নি, যে এটা সামনের দিকেই যাবে, যে হার্ট অ্যাটাক হোক বা আরও বেশি সিভিয়ার হোক? না, আসার বিষয় হলো, এবং ভালো খবর হলো এটা যে এটাকে আমি স্টপ করে রিভার্স করতে পারি যদি আমি প্রাথমিক অবস্থায় এটা ধরা পড়ে। আমার এখন আমি নোটিস করলাম যে আমার হাঁটতে গেলে বুকে চাপ লাগে, আমি যখন দাঁড়িয়ে যাই আমার ব্যথাটা কমে যায়। এখন আমি যখন সচেতন হলাম, আমার মনে হয় তখনই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা থরো ফিজিক্যাল কিছু টেস্ট করা দরকার। কারণ কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি আছে যেগুলোর কারণে এই সমস্যাটা বাড়বে। এখন এর মধ্যে নাম্বার ওয়ান একটা মানে ঝুঁকি, সেটা হলো যেটা আমি ইজিলি ওই দিনই বন্ধ করে দিতে পারি, সেটা হলো ধূমপান করা। আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সুস্থ থাকার জন্য ধূমপান আমার বর্জন করতে হবে, তাহলে আমি যদি সেই দিনই বর্জন করি, আমি কিন্তু আমার রিস্কটা অনেকখানি কমিয়ে দিলাম। এবং এখানে মনে রাখতে হবে, অনেক সময় আমরা মহিলারা বুঝি না, যে আমরা ভাবি আমরা তো সিগারেট খাই না, আমাদের কি ঝুঁকি, বাট আমরা অনেক মহিলারা জর্দা খাই। আমি এটা বলতে চাচ্ছি, তামাক যে আরো নানান ফরম্যাটে খাচ্ছে মানুষ। এক্স্যাক্টলি, তামাক কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করছি, সাদা পাতা, গুল, জর্দা, পানের পান মশলা, এগুলাতে সবগুলাতেই তামাক থাকে। সো আমার অ্যাজ আ হোল তামাককে বর্জন করতে হবে। এবং অনেকে আজকাল ভাবেন যে ভেপিংটাও সেফ না, সেটাতেও কিন্তু একই ঝুঁকি রয়ে গেছে। সো আমার মনে আমার যদি নাম্বার ওয়ান ফার্স্টে যেটা বন্ধ করতে পারি, এবং যেটা 100% আমার উপরেই নির্ভর করে, সেটা হলো তামাক জাতীয় জিনিসকে বর্জন করা, তাহলে নাম্বার ওয়ান প্রিভেনশন হবে আমি যদি তামাক জাতীয় জিনিসগুলো বর্জন করতে পারি। তারপরে কিছু টেস্ট করে আমরা ওই অন্যান্য ঝুঁকি আমার আছে কিনা সেগুলাকে আইডেন্টিফাই করে সেগুলাকেও আমাদের তখন টার্গেট করে ব্যবস্থা নিতে হবে। আমি এই প্রসঙ্গে তাহলে একটু ডক্টর ধীমান বণিক আপনার কাছে আসি, যে কিছু পরীক্ষা নিরীক্ষার কিন্তু প্রয়োজন পড়ছে, যে এটা কতখানি সিরিয়াস, কতখানি এগিয়েছে, নাকি প্রথম দিকে আছে, এটা বুঝেই না তার ব্যবস্থাপনাটা দেওয়া যায়। কি কি পরীক্ষা নিরীক্ষা আছে যেটা দিয়ে আপনারা এ ধরনের, আমরা যদি বলি কাইন্ড অফ র্যাঙ্কিং করা, যে আসলে হচ্ছে কি অনেক বেশি এগিয়ে গেছে নাকি প্রথম দিকে আছে, পরীক্ষা নিরীক্ষার ধারাগুলো কি? আসলে পরীক্ষা নিরীক্ষার ধারাগুলা বলতে গেলে প্রথমেই আসবে আপনার হচ্ছে যে কিছু পরীক্ষা তো করতে হবে। এটার মধ্যে প্রথমে আছে ব্লাড কাউন্ট, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটাতে আসলে দেখতে হবে মেইনলি যে এনিমিয়া আছে কিনা। আচ্ছা, হিমোগ্লোবিন কিন্তু খুব ইম্পর্টেন্ট,
কারণ এনিমিয়া থাকলে কিন্তু অ্যানজাইনা হবে, চেস্ট পেন হবে। সুতরাং এনিমিয়াটা কারেক্ট করা লাগবে। এনিমিয়া ধরেন এনিমিয়ার কিন্তু নর্মালি আমাদের দেশে যদিও আমরা বলি সবারই মহিলাদের বিশেষ করে খুবই কম থাকে, এবং এটা কিন্তু নর্মালি ফিমেলের জন্য আপ টু 12-এর উপরে থাকতে হবে, 12 গ্রাম, আর মেলের জন্য প্রায় 14 গ্রামের উপরে থাকতে হবে। এটা কিন্তু আমরা খুব কমনলি পাই না। এটা কিন্তু এনিমিয়া থাকলে কিন্তু অ্যানজাইনা হইতে পারে। সুতরাং সিবিসি করা লাগবে, একটা সিবিসি করে এনিমিয়াটাকে ইভালুয়েট করা লাগছে। নেক্সট হচ্ছে যে আপনার তার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিসটা দেখা লাগবে। তার ডায়াবেটিস একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, যে ডায়াবেটিস যদি থাকে তার করোনারি আর্টারি ডিজিজে অ্যানজাইনা হওয়ার চান্স বাড়ে। তারপরে তার ব্লাড প্রেশারের জন্য তার ব্লাড প্রেশারটা দেখা লাগবে। নেক্সট হচ্ছে তার কিডনি ফাংশনটা দেখা লাগবে, সেরাম ক্রিয়েটিনিন করা লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আপনার তার কোলেস্টেরল লেভেলটা দেখতে হবে। কোলেস্টেরল লেভেলটা দেখতে হলে আপনাকে তাকে একটা ফাস্টিং লিপিড প্রোফাইল করতে হবে, এটা করতে হবে। নেক্সট আপনার তার এখন বলা হয় যে ইউরিক অ্যাসিডটাও দেখা উচিত, কারণ ইউরিক অ্যাসিডও এখন ইমার্জিং রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। সুতরাং ইউরিক অ্যাসিডটা তার দেখা লাগবে। আর অ্যাকিউটলি কোনো সিমটম তার হচ্ছে কি না, অ্যাকিউটলি যে তার, এটার জন্য আমরা ট্রপোনিনটা দেখতে পারি, ট্রপোনিন। আর একটা জিনিস হচ্ছে নতুন, যেটা খুব সেন্সিটিভ মার্কার হার্টের জন্য, এটা হচ্ছে যে ফুসফুসে পানি জমার একটা টেস্ট আছে, যে ফুসফুসে পানি কতটুকু আছে। এটাও কিন্তু, কারণ ফুসফুসে পানি জমার একটা ইম্পর্টেন্ট কারণ কিন্তু হার্ট ডিজিজ, ইম্পর্টেন্ট। আরও অনেক কারণ আছে, কিন্তু ইম্পর্টেন্টলি হার্ট ডিজিজ একটা ইম্পর্টেন্ট কারণ। এটা একটা নতুন এখন আসছে রিসেন্ট টাইমসে, বলে এটা খুব সেন্সিটিভ মার্কার, অ্যান্টি প্রো বিএনপি। আচ্ছা, প্রো বিএনপি দেখা যায়। এই কয়েকটা জিনিস অনেক সময় ডক্টর বণিক, এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক লাগলো আমার কাছে, যে ফুসফুসে আমার পানি জমছে, অথবা অনেকের দেখা যায় যে ধরেন দীর্ঘস্থায়ী কাশি, ফুসফুসের প্রদাহ, এটা কি পানি জমায় নাকি ধরেন ফুসফুসের ইনফ্লামেশনের সাথেও হার্ট ডিজিজের আসলে সম্পর্ক থাকতে পারে? এমনি ফুসফুসে যদি কোনো কারণে পানি আসে, এটা মোস্ট লাইকলি এটা কার্ডিয়াক, কিডনির কিছু কিডনির কারণে এখানে পানি আসতে পারে। কিন্তু ফুসফুসে যদি ইনফেকশন হয়, স্ট্রেট ইনফেকশন, যে নিউমোনিয়া বা নিউমোনাইটিস, যেটা এটাতে খুব ক্লাসিক্যালি আপনার প্রো বিএনপি খুব বাড়ে না। আচ্ছা, এই টেস্টগুলো বাংলাদেশে করা যাচ্ছে, এই টেস্ট বাংলাদেশে করা যায়, এবং আপনাদের হার্ট ফাউন্ডেশন ওখানে সব জায়গায়, অনেক জায়গায় আছে। অনেক ধন্যবাদ ডক্টর ধীমান, খুবই চমৎকার কিছু বিষয় নিয়ে আসছেন। কিন্তু এর সাথে বোধহয় এখন তো ওই যে আমরা ইসিজি ইসিজি ইকো একটা করতে হবে, ইসিজি ইকো সেটির সাথে আসবে। ধন্যবাদ। এবার আমরা মূল যে আলোচনা বিষয়টা ছিল ডক্টর মালিক, আমরা যদি আসি যে এই যে আমরা বলছিলাম যে প্রতিরোধটা আসলে আমাদের পরিবার থেকেই শুরু হওয়া দরকার, এবং সেটা হৃদরোগ শুরু হওয়ার আগে থেকেই শুরু হওয়া দরকার। আমরা কিন্তু অসুখ হওয়ার আগ পর্যন্ত সাধারণত না ডাক্তারের কাছে যাই, না এটা নিয়ে বেশি সচেতন হই। তাহলে এটার ক্ষেত্রে একটা কালচারাল পরিবর্তন বোধ হয় প্রয়োজন। আমরা কিভাবে শুরু করতে পারি এই সচেতনতাটা, পরিবারকে সবাইকে নিয়ে অংশগ্রহণটা কিভাবে স্টার্ট হতে পারে? তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের সমষ্টিগতভাবে পরিবারেরই সচেতন হতে হবে, এবং পরিবারের যারা মানে এখানে কর্তা ব্যক্তি লাইক বাবা মা, আমার মনে হয় তাদের ভূমিকাটা সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ। বাবা যদি ধূমপান করেন তাহলে ওনার ওইটা ছেড়ে দেওয়া উচিত। মার যেটা করতে হবে সেটা হলো যে রান্না বান্নার ব্যাপারে, বিকজ আপনার আমাদের ইটিং হ্যাবিটসের ব্যাপারে সচেতন হবে। হৃদরোগ প্রতিরোধ করার একটা খুবই উৎকৃষ্ট উপায় হলো যে আপনি সবুজ শাক সবজি এবং কালারের যেসব শাক সবজি পাওয়া যায় রেগুলারলি খাবেন, ফলমূল খাবেন। হৃদরোগ প্রতিরোধের একটা খুব ভালো উপায় হলো আপনি যদি সারাদিনে 5 বার ফল বা সবজি খেতে পারেন, মানে আপনি যে খাবার খাচ্ছেন তার সাথে একটা ফল খাবেন বা একটা সবজি খাবেন। এবং ফল বলতে যে আমরা যে বিদেশি আঙ্গুর আপেল তা বুঝতেছি না, আপনি একটা বড়ই খেতে পারেন, জাম্বুরা খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, কলা সব জায়গায় পাওয়া যায়, আমলকি আপনি যে কোনো যে ফল সহজে পাওয়া যায়। কিন্তু আপনার বাচ্চাদের ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে ফল খাওয়ার। হ্যাঁ, তাহলে ফল শাকসবজি আমরা আমাদের মেনুতে প্রাধান্য দিব মারা। রান্নার মধ্যে আপনি তেলটা কম ব্যবহার করবেন, বিশেষ করে এখন বলা হয় যে সিড অয়েলগুলা কিন্তু বেশি ক্ষতি করে আপনার জন্য। তাহলে রান্নায় আমি তেলটা মিনিমাম ইউজ করার চেষ্টা করব, এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবারটা আমরা অ্যাভয়েড করবো। মাঝে সাঝে খাওয়া যাবে, এটা অনেকে ভাবেন যে একদমই খাওয়া যাবে না। এখন আমি একটা বিয়েতে গেলাম, আচ্ছা খাবো, অফকোর্স বিরিয়ানিটা খাবো, বাট পরিমাণ মতো খাবো, অতিরিক্ত খাবো না, তাই না?
সো আমার ডায়েটারি ব্যাপারে, তারপরে আপনার এই যে ড্রিঙ্কস, ফিজি ড্রিঙ্কস, লাইক আপনার যেগুলা এখন বাচ্চারা খুব সফট ড্রিঙ্কস পছন্দ করে, এগুলা অ্যাভয়েড করাটা ভালো। পানিটা আপনার জন্য সবচেয়ে ভালো, তাই না? পানিটা খাওয়া উচিত। তারপরে আপনার যে আরেকটা তাহলে ডায়েটারি ব্যাপারে, তারপরে এখন যেটা হয় যে স্কুলে বাচ্চাদের মা বাবারা, আগে আমাদের সময় কিন্তু মা টিফিন বাসায় আমরা তৈরি করতাম, সেই টিফিনটাই হয়তো আটা রুটির সাথে ডিম ভাজা বা সামথিং, টিফিনটা আমরা নিয়ে যেতাম। এখন কিন্তু বাচ্চারা বাসার টিফিন নেয় না, তারা সব ফাস্ট ফুডের প্রতি, এবং সেই ফাস্ট ফুডে কী থাকে, অনেক ফ্যাট থাকে, মেয়োনিজ, তারপরে আপনার অনেক জিনিস ইউজ করা যেগুলো আমাদের জন্য ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা হয়। সো এই ফাস্ট ফুডগুলা বা আপনার প্যাকেটজাত যেসব জিনিস, চিপস, বিস্কিটস, এগুলোতে কিন্তু অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত ট্রান্স ফ্যাট থাকার চান্স থাকে। সো এই ডায়েটারি হ্যাবিটটাকে মার সচেতনভাবে চেঞ্জ করার চেষ্টা করতে হবে বাসায়। ছোটোবেলা থেকে বাচ্চাদের এইগুলা মানে যেসব খাবারে ক্ষতি হয় সেগুলো থেকে দূরে রেখে যেসব খাবার লাইক ফলমূলের প্রতি আমাদের অনুপ্রাণিত করতে হবে যে এইগুলা খাওয়ার জন্য। তৃতীয় হলো যে এক্সারসাইজ করা। আমাদের কিন্তু এখন আমরা হাঁটাটা অনেকাংশে ভুলেই গেছি, হাঁটার ওরকম পরিবেশও নাই, সেটাও একটা বিষয়। বাট তারপরেও আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই দরকার, তাই না? অ্যাটলিস্ট প্রত্যেক দিন সবাই মিলে অ্যাটলিস্ট আধা ঘন্টা একটা পার্কে গিয়ে হাঁটা, অথবা একটা গেম খেলা। বা এখন সবাই কি করে, বাবা মারা মোবাইল ফোন দেখে, ফেসবুক এগুলো দেখে, আর বাচ্চারা গেমস খেলে। সো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিনিসটা আমাদের মানে অনেকখানি কমেছে। কিন্তু এখন যদি সচেতনভাবে আমি রিক্রিয়েশন হিসাবে আমরা পরিবারের সবাই মিলে একটা জায়গায় হাঁটতে যাব, বা আমরা পার্কে গিয়ে একটু ঘোরাফেরা করব, এই জিনিসগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি করাই হয় না। বাট এইগুলো যদি আমরা সচেতনভাবে করি যে না, আমার লাইফস্টাইল চেঞ্জ করে আমার এখন এটা করতে হবে, আমার বাচ্চারাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, তাই না? তাহলে এইটা একটা জিনিস হতে পারে। সো আমার মনে হয় সার্বিকভাবে যদি আমরা সচেতন হই, সিম্পল জিনিস, খুব সহজ জিনিস, এবং যেটা সহজে আমি করতেও পারবো, সেটা যদি আমি করি, আমাদের অনেকখানি মানে আমার মনে আমরা ঝুঁকি কমে যাবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় সেটা হলো যে আমরা এখন কিন্তু খুব স্ট্রেসে থাকি, এটাও কিন্তু হৃদরোগের একটা কারণ হতে পারে, স্ট্রেস। সো স্ট্রেস থেকে সিম্পল লাইফস্টাইল, এটাও যদি একটু আমরা কম্পিটিটিভ না হয় তো, তাই না, যে আচ্ছা ওর এটা আছে আমারও এটা করতেই হবে, বা এই জিনিসটা থেকেও যদি আমরা একটু স্টেপ ব্যাক করতে পারি, সেটা হেল্প হবে আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর ফজিলাতুন নিসা। আমাদের দেশে স্ট্রেসের যে প্রসঙ্গটা, এটা হয়তো একটু ইলাবোরেশনের সুযোগ রাখে, যেহেতু আমাদের জীবনযাত্রায় এখানে এমনিতেই অনেক কিছু যুক্ত হয়ে গেছে। কথা প্রসঙ্গে কিন্তু আর একটা অনুষ্ঠানে আসছিল যে এখন একজন আসলো যে খুবই থিন, লিন, অর্থাৎ ওবিসিটি নাই, গায়ে তেমন কোনো চর্বি নাই, কিন্তু তারও হৃদরোগ হয়ে গেছে। অথবা গ্রামে হয়তো সে কৃষিকাজ করছে, ঢাকায় রিক্সা চালাচ্ছে, তাদেরও হৃদরোগ হচ্ছে। তাহলে কিন্তু আমরা ট্র্যাডিশনালি যেটা বলছিলাম যে তার ওবিসিটি হলে হবে, অথবা অনেক রিচ ফুড খেলে হবে, সেই জায়গাগুলোর সাথে কিন্তু মিলছে না জিনিসগুলো। তার মানে নিশ্চয়ই এই বিষয়গুলো এখানে ভূমিকা রাখছে জীবনযাপনের সাথে, স্মোকিং এই বিষয়গুলো। সুতরাং একজন হয়তো লিন মানে অনেক চিকন কিন্তু স্মোক করছেন, সেটা কিন্তু তার ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার। ডক্টর বণিক, আমরা যদি এই যে প্রতিরোধের যে জায়গাটা, যেখানে আমরা একটা পরিবারকে নিয়ে চিন্তা করছি, আমরা সামাজিকভাবেও জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, এটা কিছুটা দায়িত্ববোধহয় আমাদের ইনস্টিটিউশনও নিতে পারে। যেমন যেখানে কর্মক্ষেত্র, সেখানেও একটা সুযোগ আছে। আমাদের স্কুল কলেজগুলো যেভাবে এখন অপারেট করছে শহরে, সেখানেও নিশ্চয়ই একটা পরিবর্তনের সুযোগ আছে। সীমাবদ্ধতা স্বীকার করে যে আমার বড় একটা মাঠ নাই, তারপরেও কি আমরা কিছু করতে পারি? ইনডোর কি করা যেতে পারে এইসব ক্ষেত্রে? এসব ক্ষেত্রে আসলে এটা ইনডোর তো করাই যায়। ইনডোর আপনার এখন অনেক ইউনিভার্সিটি ইনডোর জিমনেশিয়াম আছে। এই জিমনেশিয়ামগুলোতে দেখছি যে বিভিন্ন সময় এগুলাতে স্পোর্টস কম্পিটিশনগুলো হয়, এগুলাকে আরও এনকারেজ করতে হবে এগুলো। কারণ এখন তো মাঠ পাওয়া খুব ডিফিকাল্ট। আগে তো স্কুল কলেজ মাঠ না হলে স্কুলই হইতো, এখন তো কোনো ম্যাক্সিমাম বড় স্কুল ছাড়া খুব স্কুলের মাঠ নাই এখন সেভাবে। আসলে তারপরে আপনার যে সুইমিং পুল থাকাটা খুব, এখন সুইমিং পুলে আরও একটা অ্যাভেলেবিলিটি যদি বাড়ায় দেয়, তাহলে তো আপনার সুইমিং পুলে বাচ্চারা যায় একটু বন্ধের দিনে সাঁতার কাটতে পারলো। মাঠগুলো যাতে শহরের মাঠগুলো যাতে নষ্ট না হয়, শহরের মাঠগুলো যাতে বিল্ডিং না হয়,
সেইভাবে আপনার মাঠগুলো যদি অ্যাভেলেবেল, অন্তত বন্ধের দিনে বাচ্চারা, আশেপাশের বাচ্চারা যায়। আর আরেকটা বড় ইস্যু হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, এটা আমার পার্সোনালি, যে নিরাপত্তাজনিত সামাজিক নিরাপত্তা যেটা, এটা কিন্তু আগে আমরা স্কুলে চলে যেতাম বিকালবেলা, খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু জি আমরা, কিন্তু এখন কিন্তু কোনো বাপ মা ছাড়ছে না, কিন্তু কাউকে ছাড়ছে না জি। আমরা আগে স্কুলে দুপুরে এসে খাইয়ে দিয়ে একটু ঘুমায়ে পরে চলে যেতাম বিকালে স্কুলে যাই, খেলে সন্ধ্যার পর আসতাম। এখন কিন্তু কোনো বাপ মা তার ছেলে মেয়েকে ছাড়বে না, কিন্তু এটা কিন্তু বিগ, আমার কাছে মনে হয় এটা একটা বড় প্রতিবন্ধকতা আসলে। যেমন আমাদের হয়তো একেবারে বাসার কাছে না হলে হয়তো 5 মিনিট হাঁটার দূরত্বে একটা মাঠ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাবা মা নিজে না যেতে পারছে বাচ্চাকে কিন্তু দিচ্ছেন। এটার সাথে অনেক বাবা মা নিজে না যেতে পারলে সাথে আর একটা লোক দিয়ে দিই। এবং আমি অনেককে দেখছি যে গাড়িতে ড্রাইভারকে দিয়ে পাঠাচ্ছে, বা একটা কাজের মানুষ আছে তাকে দিয়ে পাঠাচ্ছে। এটা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে। এটি কিভাবে আসলে অনেকগুলো জিনিস একসাথে মিলে কিন্তু সমস্যাটা ঘনীভূত হয়েছে, একটা দুটো জিনিস আলাদা না। একটা প্রসঙ্গ এসেছিল কথা প্রসঙ্গে, যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, আমরা যখন ফ্রুটসের কথা চিন্তা করব অথবা অন্য কোনো খাবার বানাচ্ছি, সেখানে দূষণ যেটা অথবা তার খাবারের ভেতরে যে ভেজাল যেটা বা নানা রকম কেমিক্যাল কম্পোনেন্ট যেটা ঢুকে গেছে, এদেরও কি খানিকটা ভূমিকা আছে আমাদের এই ডিজিজের ক্ষেত্রে? অসম্ভব বেশি ভূমিকা আছে, হ্যাঁ। এবং এটার একটা জিনিস আমি মনে করি যে আমরা যদি বাসায় 100% রেঁধে খেতে পারতাম, ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। আমরা এখন কিন্তু অনেক বাইরের খাবার খাই, এবং বাইরের খাবার যখন খাই, এখানে এটা নিয়ে হার্ট ফাউন্ডেশনের ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি অনেক কাজ করছেন, সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যখন যে সিঙ্গারা টিঙ্গারা এগুলো কিন্তু আমাদের সবাই আমরা রোজই একটা দুইটা করে খাচ্ছি, তো যখন বড় বড় রেস্টুরেন্টে সিঙ্গারা ভাজেন বা কি, অনেকখানেই দেখা যায় যে ভাজার পরে কিছু তেল থেকে যায়। ওই তেলটা ইউজুয়ালি সাধারণত ওই সব রেস্টুরেন্টে ফালানো হয় না, ওইখানে আরও তেল যোগ করে পরের দিন আবার ভাজা হচ্ছে। সো এই যে তেলটা বারবার হিট হয়ে আবার ঠান্ডা হচ্ছে, আবার হিট হচ্ছে, তখন ওই তেলের মধ্যে একটা রাসায়নিক একটা মানে রিয়াকশন হয়, সেটার ফলে ওইটার গুণগত মান চেঞ্জ হয়। এবং ওই যে গুণগত মান চেঞ্জ হওয়ার ফলে যে তেলটা থাকে, ওই তেলটা কিন্তু হৃদরোগের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। সো আমরা যখন এরকম বাইরের খাবার রেগুলারলি খাচ্ছি, পরোটা খাচ্ছি, মোগলাই পরোটা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, এগুলো যে এরকম রিপিটেড ভাজা তেল থেকে ভেজে দেওয়া হচ্ছে, সেটা তো আমরা জানি না, আমরা কিন্তু সেটা খাচ্ছি। এবং ওইটা যদি আমরা রেগুলারলি খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে ওই ট্রান্স ফ্যাটের কারণে। আরেকটা জিনিস হলো যে আমরা অনেক প্রসেসড ফুড খাচ্ছি এখন, প্যাকেটজাত খাবার। কারণ ওই প্যাকেটজাত খাবারে সাধারণত যে ভেজিটেবল বনস্পতি যেটাকে বলা হয় না, যে ভেজিটেবল ঘি, ওইটা ইউজ করা হয়, ওইটাতেও কিন্তু ট্রান্স ফ্যাটের পরিমাণটা অনেক বেশি। তাছাড়া ওই প্রসেসড ফুডের মধ্যে লবণের পরিমাণ বেশি, এবং লবণ যত বেশি হবে তত কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাবে, এবং উচ্চ রক্তচাপ থেকেও আমাদের হৃদরোগ হয়ে আমাদের বুকের ব্যথা হতে পারে। তো এই জন্য আমাদের প্রসেসড ফুডটা অ্যাভয়েড করা, বাইরের খাবারটা অ্যাভয়েড করা উচিত, এবং বাসায় যে রান্না করব আমরা যত কম পারি তেল এবং লবণ ব্যবহার করব। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আমাদের আজকে যারা দেখছেন অনুষ্ঠানটি। ডক্টর ধীমান বণিক, আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানের, আমরা যদি একটু চিকিৎসার প্রসঙ্গে আসি, যেরকম হলো কারো বুকে ব্যথা হলো, আমরা অনেক পদক্ষেপ নিতে পারি, তারপর কেউ না কেউ তো আক্রান্ত হতেই পারে। সেক্ষেত্রে এর যে চিকিৎসা ব্যবস্থাপনা, যে ওষুধপত্রগুলো বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের রোগীদের অ্যাক্সেসিবিলিটি যেটা, মানে তারা কিনতে পারছে কিনা এবং সেটা তাদের জন্য নিরাপদ কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে দেশের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ, বর্তমান বাংলাদেশে চিকিৎসা, হৃদরোগ চিকিৎসার মোটামুটি হায়েস্ট লেভেলে, সারা দুনিয়াব্যাপী যা হয় তা হায়েস্ট লেভেলে বাংলাদেশের সরকারি হাসপাতাল, ঢাকাতে হৃদরোগ যেটা হাসপাতাল আছে, আমাদের হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন সহ ঢাকা সরকারিও বেশ কয়েকটা প্রতিষ্ঠান হয়েছে, সব জায়গাতেই আছে। এই ব্যাপারে ম্যাডাম খুব ভালো বলতে পারবেন। এটা আসলে সব মানে একদম হাইয়েস্ট লেভেলের সমস্ত চিকিৎসা দেশে অ্যাভেলেবেল। এবং আপনার কিছু জিনিস আছে যে আপনার একটু কস্টলি হতে পারে, কিন্তু আপনার
চিকিৎসা নিতে পারবে সবাই, এতটা এক্সট্রিম কস্টলি না। বিদেশে যাওয়ার আসলে হৃদরোগের ক্ষেত্রে আসলে প্রয়োজন নাই, প্রয়োজন পড়ছে না। আমাদের এই সক্ষমতাটা আসলে আমাদেরকে খুব ভালো একটা আশাবাদী জায়গায় নিয়ে গেছে। আমরা একেবারে শেষের দিকে ডক্টর ফজিলাতুন্নেছা মালিক, আমরা শেষ করবো আপনার কাছে একটা প্রশ্ন দিয়ে, যে প্রতি বছর 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে, যেটা বিশ্ব হার্ট দিবস পালিত হয়, এবছরের নিচে হতে যাচ্ছে, আমরা যেহেতু সেপ্টেম্বর ভিতরে আছি। এবছর প্রতিপাদ্য বিষয় কি এবং বাংলাদেশে আপনারা কি পরিকল্পনা করছেন এই বিষয়ে? জি, সো এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডোন্ট মিস আ বিট। তো ডোন্ট মিস আ বিট, এটার বাংলা অনুবাদ হচ্ছে যে প্রত্যেকটি হৃদস্পন্দনই মূল্যবান। হ্যাঁ, বাট বিট আক্ষরিক অর্থে যে হার্ট বিটটাকে বোঝায়, বাট এটা ব্যাপক অর্থে যেটা ওনারা বলতে চাচ্ছেন সেটা হলো যে আপনার সার্বিকভাবে হার্টটাকে রক্ষা করতে হবে এবং কোনো অ্যাঙ্গেলই বা কোনো বিটই আমরা মিস করব না। সুতরাং আমাদের প্রিভেনশন করতে হবে, যদি পেশেন্টের সমস্যা তাহলে তাকে চিকিৎসা দিতে হবে, মানে সার্বিকভাবে আমরা হৃদরোগটাকে প্রতিরোধ করতে চাই এবং উই ডোন্ট ওয়ান্ট টু মিস এনি বিট, সো ডোন্ট মিস আ বিট। আচ্ছা, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদেরও নানান রকম আয়োজন থাকবে। আশা করছি সব কিছুর মধ্য দিয়ে দেশে একটা ভালো সচেতনতা তৈরি হবে এবং আপনারা যে কন্ট্রিবিউশন করছেন সেটির জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি হার্ট ফাউন্ডেশনকে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম হৃদরোগ প্রতিরোধ শুরু হোক পরিবার থেকে, এরকম একটি উদ্দেশ্য নিয়ে, এবং আজকের আলোচনা থেকে উঠে আসলো যে আমরা যদি হৃদরোগকে প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু আক্ষরিক অর্থে সামগ্রিকভাবে আমাদের পরিবারের সকলে মিলে চেষ্টা করতে হবে এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সবাইকেই তার তার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। আমরা আশা করি সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলব এবং হৃদরোগের যে ঊর্ধ্বগতি তারও লাগাম টানতে আমরা সক্ষম হব। সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।